পাগল হয়ে গেছো তুমি। বয়স কত তোমার? দুদিনের প্রেমে বিয়ে করতে চলে আসছো? এই গাধা তুমি! আমি কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়লাম। কান্না ভেজা গলায় বললাম, আমার তুমি ছাড়া কেউ নেই সোহান। এমন বলো না। একটা মানুষকে চেনার জন্য 3টা দেখা যথেষ্ট। আমাকে তো চেনো, তাই না? বলো। আমি তোমার বাড়ির এক কোণায় পড়ে থাকবো। আমাকে নাও প্লিজ, প্লিজ বিয়ে করো। সোহানের রাগ তবু কমলো না। সে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? 18 হয়েছে? হয়নি, 17 কেবল। বিয়ে করাটা সম্ভব নয়। সম্ভব তো, তুমি না বলেছিলে? আমার কথার মাঝখানেই সে আবার বলে উঠল, সম্ভব না। কেন সম্ভব না? আমি থামলাম পরক্ষণে, আবারও বলে উঠলাম, আমি এত দূর এসেছি, প্লিজ দেখা করো আমার সাথে। তুমি চলে যাও। আমি কই যাব? কার কাছে যাব? জানো কি হয়েছে? আমার বাবা আরেকটা বিয়ে করেছে, তাও আবার আমারই বান্ধবীকে। আমি প্রচণ্ড ভেঙে পড়েছি সোহান। আই নিড ইউ। অজরে কান্না করতে লাগলাম ফুটপাতের ধারে বসে। সোহান আমার সেই কান্নাকে তোয়াক্কা না করে হিসিয়ে বলল, আর কোনো কল যেন না আসে আমার ফোনে। আমি তোমাকে এই মুহূর্তে ব্লক করে দিব। ওর কথা, ওর শব্দ, ও মনে হচ্ছিল বুকের ভেতর যেন ছুরি আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। বড় অসহায় লাগছে নিজেকে। এই মুহূর্তে গোটা দুনিয়া সবচেয়ে অসহায় লাগছে নিজেকে। আমি অনুনয় করতে লাগলাম, সোহান প্লিজ। সোহানের শক্ত গলা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? এবার ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়েলি আওয়াজ, যা আমার গোটা দুনিয়াকে এফর ওফর করে ফেলতে সক্ষম। আমি ভেঙে গুঁড়িয়ে গেলাম। সেই মেয়েটা বলল, আপনি কার সাথে কথা বলছেন? আশিক। কাকে বিয়ে করবেন? না। কি আশ্চর্য, কি বলছেন এসব? ফোন আমাকে দিন তো। দিচ্ছেন না কেন? দিন। মেয়েটা সম্ভবত হাতাহাতির পর্যায়ে এসে সোহানের থেকে ফোন নিয়েছে। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো, কে? আমার কান্না ততক্ষণে থেমে গেছে। বয়সের প্রকৃতিতে মানুষ বড় হয় না, বড় হতে 2-একটা ধাক্কাই যথেষ্ট। সম্ভবত সেই ধাক্কার ফেইজ এসে বসে আছি আমি। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে আমার। আমি ভাঙা গলায় সেভাবেই প্রতিউত্তর করলাম, আমি আরাধা। আশিকের সাথে কেমন পরিচয়? আমি চমকে গিয়ে বললাম, আশিক? আশিক কে? আমি সোহানকে কল দিয়েছি। ও সোহান? মেয়েটা রূঢ় ভাবে বলল, এটা সোহানের নাম্বার না, আরাধা। ভুল নাম্বারে কল করেছেন। এরপর থেকে কাউকে কল দিলে ভালো করে দেখে নেবেন। মেয়েটার কথা বলা শেষ হতেই ওপাশ থেকে সোহান, সরি। আশিক বলল, চিনি না, বরং রং নাম্বার থেকে কল দিয়ে বলছে বিয়ে করবে। এই জন্য আমিও বললাম বিয়ে করতে পারবো না। সম্ভবত এই কথায় শান্ত হয়েছে মেয়েটা। আমি শান্ত হতে পারলাম। ওর অকম্মত পাল্টে যাওয়া যেন আমার বুকের ভেতরে তীব্র জলোচ্ছ্বাস সবটা লঘুভঙ্গ করে ছাড়ল। আমাকে ভেঙে দেওয়া শেষ অস্ত্রটা এবার মেয়েটা নিজেই চালালো। এই নাম্বারে আর কল দেবেন না। আরাধ্যা, আমি রিমি, আশিকের স্ত্রী। আর কিছু শুনতে পেলাম না, শোনার ইচ্ছে দেখালাম না। আলগোছে কেটে দিলাম কলটা। এক রাতের ব্যবধানে আমি 2বার মরে গেলাম। প্রথম মৃত্যু দিল আমার বাবা, দ্বিতীয় মৃত্যু দিল আমার শখের পুরুষ। আমার কান্না থেমে গেল আজীবনের তরে। আমি কেবল শ্বাস নিতে লাগলাম বেঁচে থাকার তাগিদে। অকস্মাৎ পাশে কে যেন এসে বসলো, এগিয়ে দিল পানির বোতলটা। আমি কান্না ভেজা চোখে তাকালাম। জলে ভাসা চোখে অস্পষ্ট পুরুষ অবয়ব দেখে স্মিত হেসে বললাম, থ্যাংক ইউ। আমার কৃতজ্ঞতাসূচক বাক্যে তিনি কেমন প্রতিক্রিয়া দেখালেন ঝাপসা চোখে তা দেখতে পারিনি, তবে শুনতে পেরেছি একটা দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের সাথে তিনি বললেন, আজ একটা মলিন দিন, কান্না করার দিন।
আপনার যদি কান্না করতে ইচ্ছে হয় আমি পাশে থেকে সহানুভূতি দেখাতে পারি। আমি পানিটুকু খেয়ে মৃদু সুরে বললাম, আমার কান্না করা উচিত নয়। ঠকে যাওয়া মানুষ আমি, ঠকবাজদের সফলতায় কান্না বেমানা। আমি যখন চট্টগ্রামে এসে পা ফেলেছিলাম তখন খা খা রোদ্দুরও ছিল, আর সেই স্থানটি এখন ভীষণ গোমট। আকাশে মেঘও ডাকতে শুরু করলো। হঠাৎ ভদ্রলোক কিছু সময় থেমে ফের বললেন, তাহলে আমি আপনার শ্রোতা হতে পারি? হাহাকারদের বুকে না লুকিয়ে শব্দের উৎস বানান। আমি পাশ থেকে আপনাকে শুনতে পারি। আমি থেমে গেলাম। নতদৃষ্টি তুলে সম্মুখে তাকাতে দেখতে পেলাম প্রচণ্ড গতিতে গাড়িগুলো ছুটে যাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে ভারী হচ্ছে আমার মন খারাপের ঘেরা। দৃষ্টি স্থির রেখে পাশের ব্যক্তির কাছে জানতে চাইলাম, আপনার মন ভালো আছে? না। কেন? আমার বাবা মারা গেছেন। আপনার কেন মন ভালো নেই? গতকাল আমার বাবা মারা গেছেন আর আজ প্রেমিক, এই জন্য। সত্যি? অবিশ্বাস্য কণ্ঠ। তার উত্তর দেওয়া বিশেষ প্রয়োজন বোধ করলাম না। বুকের ভেতর জমাট বাঁধতে থাকা মেঘেরা কালো রঙে আচ্ছাদিত হয়ে গেছে। কান্নারা জমে গেছে চোখের কোটরেই। কি আশ্চর্য! এরা না শোকাচ্ছে আর না গড়িয়ে পড়ছে। স্থির হয়ে যাওয়ার কারণ খুঁজে পেলাম না। আমার নিশ্চুপতায় ভদ্রলোক টের পেলেন আমি উত্তর দেব না এই প্রশ্নে। তিনি প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন আমার মন খারাপ? আমি মহিন হাসলাম। একজন ভেঙে পড়া ব্যক্তি অন্যের ভাঙন দেখতে পারে, এগিয়ে আসে, কাঁধে হাত রেখে ভরসা যোগায়। আপনি আমার ক্ষেত্রে তেমনটাই করলেন। বাবার জন্য মন খারাপ ভীষণ, তা ঠিক। একটু মন খারাপ করবেন না। নিয়তি এড়ানো অসম্ভব। এখন আমার নিয়তিতে যদি মৃত্যু থাকে, এই মুহূর্তে একটা গাড়ি আচমকা অ্যাক্সিডেন্ট করে আমার ওপর এসে পড়বে। ভদ্রলোক চমকে গিয়ে বললেন, পাশে তো আমিও আছি। আমার মৃত্যু আপনার সাথেই হওয়ার সম্ভাবনা আছে। আমি এত দ্রুত মরতে চাই না। আমার কাঁধে অনেক দায়িত্ব। আমি ধীরে ধীরে শান্ত হয়ে উঠছি। হেসে উঠলাম মৃদু সুরে, আপনার কিছু হবে না। আমার মনে হচ্ছে আপনার নিয়তি অনেক সুন্দর। আমি তাকালাম লোকটার দিকে। লোক বললে ভুল হবে। কণ্ঠের গাম্ভীর্যের সাথে মুখটা ঠিক মিলছে না। বয়সের আন্দাজে এক দৃঢ় প্রত্যয়ী যুবক। গায়ের রং ঈষৎ তামাটে। চোখ দুটো বেশ সুচারো ও আইলাশ ঘন। দেখতে কি আকর্ষণীয়! একদম হাঁ করে তাকিয়ে থাকার মতো সুদর্শন সে। আমি হাঁ হয়ে তাকিয়ে থাকতে পারলাম না। আমার বর্ণনা মতো একটা মালবাহী ট্রাক ঠিক আমার সামনেই অ্যাক্সিডেন্ট করলো। তার ওপর থাকা ভারী ভারী বক্সগুলো ছিটকে আমার গায়ের ওপর পড়ার উদ্দেশ্য নিয়ে এগোতেই পাশের লোকটা আমার মুখোমুখি হয়ে ঝুঁকে গেল। ফলস্বরূপ বোঝাগুলো তার পিঠে গায়ে লাগলো। একটা আহ শব্দও সে করল না। অনিমেষ তাকিয়ে রইল আমার দিকে। বিগত 24 ঘন্টার মধ্যকার তৃতীয় বিস্ময়ে আমি বিস্মিত হলাম না। ট্রাককে না দেখার মতো ছেড়ে আমি এই মুহূর্তে তাকিয়ে রইলাম এই সম্পূর্ণ অজানা ছেলেটার দিকে, যার চোখ দেখে মনে হচ্ছে সে আমার কতই না চেনা। ছেলেটা কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বলল, আপনার নিয়তিতে এক জলদি মৃত্যু নেই। হাত ধরুন। আমি হাত ধরলাম না। সে নিজেই আমার হাত ধরে আমাকে উঠে দাঁড় করালো। আর তারপর আমার বাগানটা নিজের অন্য হাতে নিয়ে অ্যাক্সিডেন্টাল প্লেস থেকে সরে একটা ছাউনির নিচে নিয়ে এলো। আমার অন্যমনস্ক চাহনির দিকে তাকিয়ে তার উদ্বিগ্ন দৃষ্টির সাথে গম্ভীর স্বরে, ঠিক আছেন আপনি? তার চোখে চোখ। আমার আশেপাশে জমাট বাঁধা ভিড়, আকাশে মেঘের গর্জন,
তীব্র ব্যবসা গরম। তারপর আচমকা ভিড়ের অগোচরে কোথায় যে সে মিশে গেল আমার জানা নেই। যাওয়ার আগে তার ঠোঁট দুটো বিড়বিড় করে কী যে বলল বুঝতে পারলাম না। চারপাশে মানুষের কোলাহল, গাড়ির যাত্রীর শব্দ, সব মিলিয়ে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। সদ্য আসা ঘূর্ণিঝড়কে তার মতোই যেতে দিলাম। মাঝখানে যে সে তার কতটা এলোমেলো করে গেল আমি নিজেও জানলাম না।